আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এ2 এর যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন লাইভ ক্লাসে সবাইকে সুস্বাগত। আজকে আমি রিভিউ ক্লাস 1 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বরাবরের মতো ষষ্ঠ পর্ব পাওয়ার টেকনোলজির ইঞ্জিন টেস্টিং এন্ড পারফরমেন্স 67161 এই বিষয়ের উপর আমি আলোচনা করব। পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ মাইনুদ্দিন, জুনিয়র ইনস্ট্রাক্টর পাওয়ার, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 11তম অধ্যায়ের ইঞ্জিনের কর্মদক্ষতা টপিকসের উপর অন্তর্দাহ ইঞ্জিনে ব্যবহৃত কর্মদক্ষতা সমূহ নিয়ে আলোচনা করব। তাপীয় দক্ষতা, যান্ত্রিক দক্ষতা, বায়ু প্রমাণ দক্ষতা শিখব। ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, ব্রেক থার্মাল এফিসিয়েন্সি, অপেক্ষিক দক্ষতা বা রিলেটিভ এফিসিয়েন্সি, আয়তনিক দক্ষতা বা স্ক্যাভেঞ্জিং দক্ষতা, ওভারঅল বা সর্বমোট দক্ষতা নিয়ে আমরা আলোচনা করব। সার্জ এবং কম্বাসন এফিসিয়েন্সি নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়টির শেষে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেটি হলো ইঞ্জিনের কর্মদক্ষতা। ইঞ্জিনের কর্মদক্ষতা সম্পর্কে আমরা শিখতে পারবো। অন্তর্দাহ ইঞ্জিনের কর্মদক্ষতার সমূহ নিয়ে আমরা আলোচনা শিখতে পারবো। কি কি কর্মদক্ষতা আছে একটা ইঞ্জিনের। থার্মাল এফিসিয়েন্সি বা তাপীয় দক্ষতা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো, শিখতে পারবো। মেকানিক্যাল এফিসিয়েন্সি এবং এর সূত্রসমূহ, ফ্যাক্টরসমূহ নিয়ে আমরা শিখতে পারবো। বায়ু প্রমাণ দক্ষতার সূত্রসমূহ আমরা শিখতে পারবো। ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, ব্রেক থার্মাল এফিসিয়েন্সির সূত্র এবং ফ্যাক্টর সমূহ আমরা শিখতে পারবো, যা আমাদের ম্যাথ সলিউশনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। আপেক্ষিক দক্ষতার সূত্রসমূহ আমরা শিখতে পারবো। আয়তনিক বা স্ক্যাভেঞ্জিং দক্ষতার সূত্র এবং ফ্যাক্টর সমূহ আমরা শিখতে পারবো। ওভারঅল দক্ষতা, সার্জ এবং কম্বাসন এফিসিয়েন্সির সূত্রসমূহ আমরা এখানে শিখতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা কি? আমরা এখানে দুইটা পিস্টনের ছবি দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে efficiency is the ratio of the net work done by the engine to the amount of heat that must be supplied to accomplish this work। অর্থাৎ আমরা কাজ এবং যে হিট সরবরাহ করব তার অনুপাতকে আমরা এখানে এফিসিয়েন্সি বলি। আমি কি পরিমাণ জ্বালানি সরবরাহ করতেছি বা শক্তি সরবরাহ করতেছি তার উপর ভিত্তি করে আমি কি পরিমাণ কাজ পাচ্ছি। এই দুটা কাজ এবং সরবরাহকৃত জ্বালানির রেশিওটা এখানে আমার কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। তাহলে আমরা এখন যদি বলি কর্মদক্ষতা কি, কর্মদক্ষতা কি, তাহলে বলতে হয় কোন ইঞ্জিন বা যন্ত্রে প্রাপ্ত ক্ষমতা, কোন ইঞ্জিন বা যন্ত্রে প্রাপ্ত ক্ষমতা এবং প্রয়োগকৃত ক্ষমতার অনুপাতকে, কোন ইঞ্জিন বা যন্ত্রে প্রাপ্ত ক্ষমতা এবং প্রয়োগকৃত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। প্রাপ্ত ক্ষমতা আমরা যেটা পাচ্ছি আর প্রয়োগকৃত যেটা আমরা প্রয়োগ করতেছি, এই দুইটির অনুপাতকে কি বলা হয়? কর্মদক্ষতা। অন্যভাবে যদি বলা হয় তাহলে আউটপুট এবং ইনপুট রেশিওর অনুপাত, রেশিও মানে অনুপাত, আউটপুট ও ইনপুটের অনুপাতকে কর্মদক্ষতা বলে। তাহলে আমরা যদি আমাদের পরীক্ষায় আসে বা আমরা এটা মনে থাকবে যে আমরা কর্মদক্ষতার বিষয়টা কি, তাহলে আমরা আউটপুট এবং ইনপুট রেশিওটাকেও কর্মদক্ষতা বলা যাবে, বা কোনো ইঞ্জিন বা যন্ত্রের প্রাপ্ত ক্ষমতা এবং প্রয়োগকৃত ক্ষমতার অনুপাতকেও কর্মদক্ষতা বলা যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখে নিই একটা ইঞ্জিনে কি কি কর্মদক্ষতা পাওয়া যায় বা কি কি কর্মদক্ষতা রয়েছে। তার আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে রয়েছে এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি।
এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি, যেটাকে বলা হয় বায়ু প্রমাণ দক্ষতা। এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি মানে হলো কি বায়ু প্রমাণ দক্ষতা। ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি, ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি মানে হলো ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি মানে হলো ইন্ডিকেটেড তাপীয় দক্ষতা, নির্দেশক তাপীয় দক্ষতা। আর ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি ব্রেক তাপীয় দক্ষতা। অনুরূপভাবে মেকানিক্যাল ইফিসিয়েন্সি যান্ত্রিক দক্ষতা, রিলেটিভ ইফিসিয়েন্সি বা আপেক্ষিক দক্ষতা, ভলিউমেট্রিক ইফিসিয়েন্সি আয়তনিক দক্ষতা, স্ক্যাভেঞ্জিং ইফিসিয়েন্সি, সার্জ ইফিসিয়েন্সি, কম্বাসন ইফিসিয়েন্সি। তাহলে একটা ইঞ্জিনের যখন বলা হয় যে কি কি কর্মদক্ষতা রয়েছে, তাহলে আমরা আশা করি এই বিষয়গুলা বলতে পারবো, এই বিষয়গুলা বলতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা 9টি কর্মদক্ষতার নাম শিখতে পারলাম, 9টা কর্মদক্ষতার নাম শিখতে পারলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা বিভিন্ন ধরনের দক্ষতা সংজ্ঞা এবং সূত্রগুলো শিখব। তাপীয় দক্ষতা থার্মাল ইফিসিয়েন্সি, তাপীয় দক্ষতা বা থার্মাল ইফিসিয়েন্সি উৎপাদিত শক্তি বা পাওয়ার আউটপুট ও সরবরাহকৃত জ্বালানির অন্তর্নিহিত শক্তির মধ্যকার অনুপাতকে ইঞ্জিনের তাপীয় দক্ষতা বা থার্মাল ইফিসিয়েন্সি বলে। উৎপাদিত শক্তি বা পাওয়ার আউটপুট ও সরবরাহকৃত জ্বালানির অন্তর্নিহিত শক্তির মধ্যকার অনুপাতকে ইঞ্জিনের তাপীয় দক্ষতা বা থার্মাল ইফিসিয়েন্সি বলা হয়। তাহলে আমরা তাপীয় দক্ষতা কিভাবে শিখবো, কিভাবে বলবো? যে উৎপাদিত শক্তি, যে শক্তিটা আমরা পাচ্ছি অর্থাৎ আউটপুট, যে শক্তিটা আমরা পাচ্ছি আউটপুট, এবং সরবরাহকৃত জ্বালানির আমরা যে শক্তিটা ইনপুট দিচ্ছি, এই দুটার অনুপাতকে ইঞ্জিনের তাপীয় দক্ষতা বা থার্মাল এফিসিয়েন্সি বলে। তাহলে এরপরে নেক্সট আমরা যদি শিখি তাহলে যান্ত্রিক দক্ষতা, মেকানিক্যাল এফিসিয়েন্সি। যান্ত্রিক দক্ষতা বা মেকানিক্যাল এফিসিয়েন্সি, তাহলে ইঞ্জিনের ফ্লাইহুইলে প্রাপ্ত ক্ষমতা, ইঞ্জিনের ফ্লাইহুইলে প্রাপ্ত ক্ষমতা যেটা আমরা বিএসপি, ইঞ্জিনের ফ্লাইহুইলে আমরা কোন ক্ষমতাটি পেয়ে থাকি? বিএসপি, ব্রেক পাওয়ার বা ব্রেক হর্স পাওয়ার। এবং ইঞ্জিনে উৎপাদিত শক্তি, ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে যে শক্তিটা আমরা পেয়ে থাকি সেটি হলো আইপি বা আইএসপি, ইন্টিগ্রেটেড পাওয়ার। এর মধ্যকার অনুপাতকে কি বলা হয়? মেকানিক্যাল এফিসিয়েন্সি বা যান্ত্রিক দক্ষতা। একটা ইঞ্জিনে যান্ত্রিক দক্ষতা সাধারণত 70 থেকে 90% হয়ে থাকে। একটা ইঞ্জিনে যান্ত্রিক দক্ষতা 70 থেকে 90% পর্যন্ত হয়ে থাকে। এর দক্ষতার সিম্বল হলো কি? ইটা। দক্ষতার সিম্বলকে কি দিয়ে প্রকাশ করা হয়? ইটা। তাহলে ইটা এমইসিএইচ মানে কি? ইটা মেকানিক্যাল, যান্ত্রিক দক্ষতা। যান্ত্রিক দক্ষতার সমান আমরা কি পাচ্ছি? বিএসপি বাই আইএসপি অথবা বিপি বাই আইপি। যদি আমরা শুধুমাত্র ব্রেক পাওয়ার আর ইন্টিগ্রেটেড পাওয়ার উল্লেখ করি তাহলে আমার বিপি বাই আইপি, আর যদি হর্স পাওয়ারে থাকে তাহলে বিএসপি বাই আইএসপি। এবং অবশ্যই দক্ষতাকে সবসময় শতকরা হারে প্রকাশ করতে হয়, এজন্য এটাকে 100 দ্বারা গুণ দিয়ে কনভার্ট করে নিতে হবে। এখন আমরা যদি দেখি যে যান্ত্রিক দক্ষতা বা মেকানিক্যাল এফিসিয়েন্সি কি কি বিষয়ের উপর, ফ্যাক্টরের উপর নির্ভরশীল। যান্ত্রিক দক্ষতা কি কি ফ্যাক্টরের উপর নির্ভরশীল? তাহলে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনের ডিজাইন, একটা ইঞ্জিনের ডিজাইন, ইঞ্জিনটি কেমন, এটি কি আই হেড না এইচ হেড, কোন হেড টাইপের ইঞ্জিন, হরিজন্টাল, ভার্টিক্যালি, ইঞ্জিনের ডিজাইনের উপর যান্ত্রিক দক্ষতা নির্ভরশীল। পিস্টনের গতি বলতে এখানে পিস্টনের গতি অর্থাৎ ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে যে কম্বাসনটি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে পিস্টন যে মুভ করতেছে সেটি আপ ডাউন করতেছে। তাহলে পিস্টনের গতির উপরে যান্ত্রিক দক্ষতা নির্ভরশীল। সর্বোপরি ইঞ্জিনের গতি, ইঞ্জিনের আরপিএম উপর যান্ত্রিক দক্ষতা নির্ভর করে।
ইঞ্জিনের কুলিং তাপমাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। ইঞ্জিনের কুলিং টেম্পারেচার, ইঞ্জিনের কুলিং তাপমাত্রা বলতে ইঞ্জিনের টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাহলে যান্ত্রিক দক্ষতা হ্রাস পাবে, লোপ পাবে। ইঞ্জিনের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে হবে। লুব্রিকেশন এবং লুব্রিকেন্ট কোয়ালিটি, লুব্রিকেশন এবং লুব্রিকেন্ট কোয়ালিটি। এখানে আমাদের লুব্রিকেশন এবং লুব্রিকেন্ট কোয়ালিটি ভালো থাকতে হবে। আমরা যে লুব্রিকেন্টটি ব্যবহার করব সেটা কোয়ালিটি সম্পূর্ণ লুব্রিকেন্ট হতে হবে এবং সেটি যেন ইঞ্জিনের সঠিকভাবে সমস্ত ঘূর্ণায়মান এবং স্থির যন্ত্রাংশ সমূহকে লুব্রিকেশন করতে পারে, সেটিও হতে হবে। তাহলে সঠিক লুব্রিকেন্ট এবং সঠিক লুব্রিকেশনে আমাদের যান্ত্রিক দক্ষতা একটা ফ্যাক্টর। বিভিন্ন যন্ত্রাংশের অ্যালাইনমেন্ট ও ফিটিং, বিভিন্ন যন্ত্রাংশের অ্যালাইনমেন্ট ও ফিটিং। আমরা ইঞ্জিনের যে যন্ত্রাংশ সমূহ আছে স্থির এবং চলমান যন্ত্রাংশ সমূহ, তাদের অ্যালাইনমেন্ট এবং ফিটিং অর্থাৎ কোনটির যদি কানেকশন লুজ থাকে অথবা অ্যালাইনমেন্ট স্ট্রেটনেস এবং অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে সেটি প্রপারলি কাজ করতে পারবে না। যদি কোনো যন্ত্রাংশ ঠিকভাবে কাজ করতে না পারে তাহলে যান্ত্রিক দক্ষতা উপর এটির প্রভাব পড়বে। যন্ত্রাংশের প্রস্তুতের দক্ষতার পরিমাণ, এটি যন্ত্রাংশের পরিমাণ দক্ষতার পরিমাণের উপরও ফ্যাক্টরটি নির্ভরশীল। এখন আমরা দেখতেই পাচ্ছি, আমরা যেটা দেখব সেটি হলো বায়ু প্রমাণ দক্ষতা বা এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি। বায়ু প্রমাণ দক্ষতা বা এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি। বায়ু প্রমাণ দক্ষতাটি হলো একটি থার্মোডাইনামিক ইফিসিয়েন্সি নামে পরিচিত। এটাকে থার্মোডাইনামিক ইফিসিয়েন্সিও বলা হয়। এটি মূলত কম্প্রেশন রেশিও ও অন্যান্য প্যারামিটারের অনুপাত। ইঞ্জিনের কম্প্রেশন রেশিও এবং অন্যান্য প্যারামিটারের অনুপাতকে আমরা বায়ু প্রমাণ দক্ষতা বলি। বায়ু প্রমাণ দক্ষতার ক্ষেত্রে আমরা যদি বেসিক্যালি অটো এবং ডিজেল, অটো মানে পেট্রোল বা গ্যাসোলিন ইঞ্জিন এন্ড ডিজেল ইঞ্জিন, এই দুটির বায়ু প্রমাণ দক্ষতার সূত্রটি আমরা দেখি তাহলে ইটা অটো সমান সমান 1 মাইনাস 1 বাই r টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখানে আর বলতে কম্প্রেশন রেশিও এবং গামা হলো, এখানে গামা একটি ধ্রুবক মান। এই গামার মান 1.3, 1.4, 1.5 পর্যন্ত হয়ে থাকে। ডিজেল সাইকেলের ক্ষেত্রে হবে 1 মাইনাস 1 বাই r টু দি পাওয়ার গামা মাইনাস 1, থার্ড ব্র্যাকেট রো টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখানে রোর উপরে পাওয়ার হলো গামা আর মাইনাস 1টি হলো রোর সমপর্যায়ে বেসের সাথে মাইনাস 1। এই সূত্রটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ রয়েছে। এটি অনেক সময় ভুল থাকার কারণে প্রিয় শিক্ষার্থী তোমাদের ম্যাথ করতে বা গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে তোমাদের রেজাল্ট ঠিকভাবে আসে না। এর কারণ হলো বইতে উল্লেখ করা হয় যে গামার মাইনাস 1 মানে গামার মানের সাথে মাইনাস 1, আসলে তা নয়। রোর উপরে গামা, এই মানটি ক্যালকুলেশন করার পর তারপরে হবে মাইনাস 1 ডিভাইডেড বাই গামা ইন্টু রো মাইনাস 1। এখানে আমরা আর হলো কম্প্রেশন রেশিও তোমাদেরকে আগে বলেছি, রো হলো কাট অফ রেশিও এবং গামা হলো এখানে এয়ার এডিয়াব্যাটিক ইন্ডেক্স বা ধ্রুবক। এটি হলো যদি কোনো জায়গায় গামার মান না থাকে তাহলে সেক্ষেত্রে 1.4 ধরে সেটি ক্যালকুলেশন করা যায়। ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি। ইন্ডিকেটেড পাওয়ার ও এবং উক্ত পাওয়ার উৎপন্ন করতে যে জ্বালানি খরচ হয় তার সমতুল্য তাপীয় দক্ষতার অনুপাতকে ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি বলে। অর্থাৎ ইন্ডিকেটেড পাওয়ার বলতে এখানে আইপি বা আইএসপি। তাহলে ইন্ডিকেটেড পাওয়ার এবং উক্ত পাওয়ার উৎপন্ন করতে যে জ্বালানি খরচ হয়, উক্ত পাওয়ার উৎপন্ন করতে মানে ওই আইপি বা ইন্ডিকেটেড পাওয়ার উৎপন্ন করতে যে জ্বালানি খরচ হয়, তাহলে মানে জ্বালানি খরচ WF এবং জ্বালানির তাপীয় মান তার সাথে থাকবে এবং তার সমতুল্য তাপীয় দক্ষতার অনুপাতকে ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি বলে। তাহলে ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সির সূত্রটি হলো কি আইপি বা আইএসপি। যদি আইএসপি হয় তাহলে এখানে 4500 আর যদি আইপি হয় তাহলে 4500 প্রয়োজন নেই। WF জ্বালানি খরচ প্রতি মিনিটে এবং সিবি জ্বালানির তাপীয় মান, যে হলো তাপের যান্ত্রিক তুলাঙ্ক। এখানে WF প্রতি মিনিটে জ্বালানি খরচ পার কেজি, জ্বালানির তাপীয় মান কিলো ক্যালোরি পার কেজি, যে হলো তাপের যান্ত্রিক তুলাঙ্ক। আমরা যেটি ব্যবহার করি সাধারণত
কিলো ক্যালোরিকে কেজি মিটারে কনভার্ট করার জন্য আমরা জানি 1 কিলো ক্যালোরি সমান 427 কেজি মিটার পার কিলো ক্যালোরি। ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি সাধারণত পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে 25 থেকে 34%, 25 থেকে 34%, এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে 38 থেকে 45% পর্যন্ত সাধারণত হয়ে থাকে। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে 25 থেকে 34% আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে 38 থেকে 45% পর্যন্ত হয়ে থাকে। এবার ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি যদি আমরা দেখি, তাহলে ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি ব্রেক পাওয়ার এবং উক্ত পাওয়ার উৎপন্ন করতে যে জ্বালানি খরচ হয় তার সমতুল্য তাপীয় ক্ষমতার অনুপাতকে ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি বলে। ব্রেক পাওয়ার এবং উক্ত পাওয়ার উৎপন্ন করতে, কথাটা খেয়াল করো, ব্রেক পাওয়ার এবং উক্ত পাওয়ার উৎপন্ন করতে যে জ্বালানি খরচ হয় তার সমতুল্য তাপীয় ক্ষমতার অনুপাতকে ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি বলে। অনুরূপভাবে এখানে ব্রেক পাওয়ার বিএসপি হলে 4500 আর ব্রেক পাওয়ার হলে 4500 প্রয়োজন নাই, ডব্লিউএফ ইন্টু সিভি ইন্টু জে। তাপীয় দক্ষতা নিম্নলিখিত ফ্যাক্টরের উপর নির্ভরশীল। একটা হলো কম্প্রেশন রেশিও, এটি আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনের কম্প্রেশন রেশিও কম বেশি হলে তাপীয় দক্ষতা কম বেশি হয়ে যাবে। ইঞ্জিনের গতি, ইঞ্জিনের স্পিড বা ইঞ্জিনের আরপিএম এর উপরও তাপীয় দক্ষতা নির্ভর করে। ইঞ্জিনের লোড, ইঞ্জিন কি পরিমাণ লোড বহন করতেছে তার উপর ডিপেন্ড করে, প্রভাব করে। এয়ার ফুয়েল মিশ্রণের শক্তি, ইঞ্জিনের কুলিং তাপমাত্রা, জ্বালানির প্রকৃতি, আমি কোন ধরনের জ্বালানি ব্যবহার করতেছি, এক একটা জ্বালানির এক এক ধরনের জ্বালানির তাপীয় মান, এখানে দেখা যাচ্ছে সিবি ক্যালোরিফিক ভ্যালু, জ্বালানির তাপীয় মানের উপর ডিপেন্ড করে। সিলিন্ডারের তাপ সঞ্চালন ক্ষমতা, সিলিন্ডারের তাপ সঞ্চালন ক্ষমতা, এগুলো হলো তাপীয় দক্ষতা যে সকল ফ্যাক্টরের উপর নির্ভর করে সেই বিষয়গুলো। ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি সাধারণত 25 থেকে 30% হয়ে থাকে পেট্রোল ইঞ্জিনে, এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে 30 থেকে 40% পর্যন্ত হয়ে থাকে। ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে 25 থেকে 30% এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে 30 থেকে 40% পর্যন্ত হয়ে থাকে। আপেক্ষিক দক্ষতা বা রিলেটিভ ইফিসিয়েন্সি তাপীয় দক্ষতা এবং একই সংকোচন অনুপাতে বায়ু প্রমাণ দক্ষতার অনুপাতকে, তাপীয় দক্ষতা এবং একই সংকোচন অনুপাতে বায়ু প্রমাণ দক্ষতার অনুপাতকে রিলেটিভ দক্ষতা বলে। আপেক্ষিক দক্ষতা সাধারণত 0.6 থেকে 0.8 পর্যন্ত হয়ে থাকে। আপেক্ষিক দক্ষতা বা রিলেটিভ ইফিসিয়েন্সি আবার দুই প্রকার, একটা হলো ইন্ডিকেটেড রিলেটিভ ইফিসিয়েন্সি, একটা হলো ব্রেক রিলেটিভ ইফিসিয়েন্সি। ইন্ডিকেটেড রিলেটিভ ইফিসিয়েন্সি হলো ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি এবং এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সির মধ্যকার অনুপাতকে, ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি এবং এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সির মধ্যকার অনুপাতকে ইন্ডিকেটেড বা আপেক্ষিক নির্দেশক আপেক্ষিক দক্ষতা বলে। অনুরূপভাবে ব্রেক রিলেটিভ ইফিসিয়েন্সি ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি এবং এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সির মধ্যকার অনুপাতকে ব্রেক আপেক্ষিক ক্ষমতা বলে। তাহলে আশা করি তোমরা আপেক্ষিক দক্ষতা কি, কত প্রকার এটি বুঝতে পেরেছ। আয়তনিক দক্ষতা ভলিউমেট্রিক ইফিসিয়েন্সি ইঞ্জিন সিলিন্ডারের শোষিত বাতাস ও জ্বালানি মিশ্রণের প্রকৃত পরিমাণ এবং সিলিন্ডারের সর্বমোট আয়তন এই দুইয়ের মধ্যকার অনুপাতকে সাধারণত আয়তনিক দক্ষতা বা ভলিউমেট্রিক ইফিসিয়েন্সি বলে। তবে টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে আয়তনিক দক্ষতার প্রয়োজন নেই, আয়তনিক দক্ষতার ক্ষেত্রে স্ক্যাভেঞ্জিং দক্ষতা ব্যবহার করা হয়। কি কোন ক্ষেত্রে? টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে। আর ফোর স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে আয়তনিক দক্ষতা প্রয়োজন আছে। আয়তনিক দক্ষতা প্রভাবিত করার যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে ইঞ্জিনের গতি, জ্বালানি ও বাতাসের মিশ্রণ, কম্প্রেশন রেশিও, পারিপার্শ্বিক তাপমাত্রা এবং কুলিং ওয়াটারের তাপমাত্রা, যান্ত্রিক ফ্যাক্টর সমূহ এই সকল বিষয়ের উপর আয়তনিক দক্ষতা প্রভাবিত হয়। আয়তনিক দক্ষতা সাধারণত পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে 70 থেকে 82% এবং ডিজেল ইঞ্জিনের যদি সুপার চার্জার ব্যবহার করা হয় তাহলে 85 থেকে 95%, আর যদি সুপার চার্জার ছাড়া 75 থেকে 86% পর্যন্ত সাধারণত হয়ে থাকে। স্ক্যাভেঞ্জিং দক্ষতা সিলিন্ডার হতে একজস্ট গ্যাস নির্গমন ও ফ্রেশ চার্জ প্রবেশের অনুপাতকে স্ক্যাভেঞ্জিং দক্ষতা বলে। সিলিন্ডার হতে একজস্ট গ্যাস নির্গমন ও ফ্রেশ চার্জ প্রবেশের অনুপাতকে স্ক্যাভেঞ্জিং দক্ষতা বলে। তাহলে সিলিন্ডার থেকে যে একজস্ট গ্যাস নির্গমন হয় এবং যে চার্জটি প্রবেশ করে তার অনুপাতকে স্ক্যাভেঞ্জিং দক্ষতা বলে।
স্ক্যাভেঞ্জিং দক্ষতার সূত্র হলো MA ডিভাইডেড বাই BS ইন্টু BP। এখানে MA হলো সিলিন্ডারে প্রবেশকৃত সার্জের ওজন, এয়ার মাস, BS ডিসপ্লেসমেন্ট অফ ভলিউম, B প্রকোষ্ঠের আয়তন, রো বাতাসের ঘনত্ব। স্ক্যাভেঞ্জিং দক্ষতা নিম্নলিখিত ফ্যাক্টরের উপর নির্ভরশীল। এক, স্ক্যাভেঞ্জিং পদ্ধতি ক্রস লোফ ইউনিফ্লো, স্ক্যাভেঞ্জিং প্রেসার, স্ট্রোক বোর বা অনুপাত, ফোর টাইমিং এর প্রভাব। এই সকল বিষয়ের উপর স্ক্যাভেঞ্জিং দক্ষতা নির্ভরশীল। আমরা এখন দেখব ওভারঅল এফিসিয়েন্সি। ওভারঅল বা সর্বমোট এফিসিয়েন্সি। ওভারঅল বা সর্বমোট এফিসিয়েন্সি ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফটে প্রাপ্ত প্রয়োজনীয় কাজের সাথে ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফটে প্রাপ্ত প্রয়োজনীয় কাজের সাথে ইঞ্জিনের সরবরাহকৃত জ্বালানি সৃষ্ট তাপ শক্তির অনুপাতকে ওভারঅল বা সর্বমোট দক্ষতা বলা হয়। ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফটে প্রাপ্ত প্রয়োজনীয় কাজের সাথে ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফটের সাথে প্রাপ্ত প্রয়োজনীয় কাজের সাথে ইঞ্জিনের সরবরাহকৃত জ্বালানি সৃষ্ট তাপ শক্তির অনুপাতকে ওভারঅল বা সর্বমোট দক্ষতা বলা হয়। ওভারঅল বা সর্বমোট দক্ষতা ক্ষেত্রে যান্ত্রিক দক্ষতা মাইনাস নির্দেশক বা ইন্ডিকেটেড তাপীয় দক্ষতা দিয়ে অনেক সময় ওভারঅল বা সর্বমোট দক্ষতাকে ব্রেক থার্মাল দক্ষতাও বলা হয়ে থাকে। ওভারঅল বা সর্বমোট দক্ষতার সূত্র হলো ISP ইন্টু 4500 ইন্টু 60 ডিভাইডেড বাই WF ইন্টু CV ইন্টু J। ISP ইন্ডিকেটেড হর্স পাওয়ার, WF প্রতি মিনিটে জ্বালানি খরচ, CV জ্বালানির তাপীয় মান, J যান্ত্রিক তুলাঙ্ক যেহেতু হর্স পাওয়ার 4500 দ্বারা গুণ, এবং এখানে আমরা যদি দক্ষতা নির্ণয় করব মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করার জন্য 60 দ্বারা গুণ দেওয়া হয়েছে। কম্বাসন এফিসিয়েন্সি। কম্বাসন এফিসিয়েন্সি জ্বালানি তাত্ত্বিকভাবে যে তাপ নির্গত করে এবং ওই তাত্ত্বিক তাপের চেয়ে যে পরিমাণ কম তাপ জ্বালানি থেকে নির্গত হয়, এই দুইয়ের অনুপাতকে কম্বাসন এফিসিয়েন্সি বলে। অর্থাৎ জ্বালানি থিওরিটিক্যাল ভাবে যে তাপ নির্গত করার কথা, ওই তাত্ত্বিক তাপের চেয়ে যে পরিমাণ কম, তাত্ত্বিক যা নির্গত হওয়ার কথা ছিল তার সাথে যতটুকু কম তাপ জ্বালানি থেকে নির্গত হয়, এই দুইয়ের অনুপাতকে কম্বাসন এফিসিয়েন্সি বলে। ইঞ্জিনের কম্বাসন এফিসিয়েন্সি সাধারণত 92 থেকে 97% পর্যন্ত হয়ে থাকে। ইঞ্জিনের কম্বাসন কত হয়ে থাকে? সাধারণত 92 থেকে 97। তাহলে কম্বাসন এফিসিয়েন্সি কি বোঝা গিয়েছে? এটি মূলত হলো কি, যে তাত্ত্বিকভাবে যে পরিমাণ তাপ নির্গত হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে যতটুকু কম হচ্ছে, এই দুইয়ের অনুপাতকে কম্বাসন এফিসিয়েন্সি বলা হয়ে থাকে। এখন আমরা দেখি সার্জ এফিসিয়েন্সি। সার্জ এফিসিয়েন্সি 4 স্ট্রোক ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট কতটা সাফল্যের সাথে ব্যবহৃত হয় তা সার্জ এফিসিয়েন্সি দেখিয়ে থাকে। একটা 4 স্ট্রোক ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট কতটা সাফল্যের সাথে ব্যবহৃত হয়, সেটাই হলো সার্জ এফিসিয়েন্সি। সেটাই কি? সার্জ এফিসিয়েন্সি। তাহলে সার্জ এফিসিয়েন্সি প্রভাবিত হওয়ার ফ্যাক্টর সমূহ কি কি? কম্প্রেশন রেশিও। একটা হলো কি? কম্প্রেশন রেশিওর উপর সার্জ এফিসিয়েন্সি প্রভাবিত হয়। ইনটেক ম্যানিফোল্ডের ভেতর দিয়ে সার্জ প্রবাহিত হওয়ার সময় তাপ গ্রহণের পরিমাণ, ইনটেক ম্যানিফোল্ডের ভিতর দিয়ে যে সার্জটি প্রবাহিত হয় বা প্রবেশ করে, ওই সময় তাপ গ্রহণের পরিমাণ। ইঞ্জিনের বাল্ব টাইমিং, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইঞ্জিনের বাল্ব টাইমিং। ইনটেক ম্যানিফোল্ডের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রাপ্ত বাধার পরিমাণ, এ সকল বিষয়ের উপর সাধারণত সার্জ এফিসিয়েন্সি নির্ভরশীল। এখন আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো হলো কিছু গাণিতিক সূত্র। আমরা দেখতে পাচ্ছি এখানে অটো সাইকেল বা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কম্প্রেশন রেশিও নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? টোটাল ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম। মানে টোটাল ভলিউম এবং ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাত জানতে হবে। আর টোটাল ভলিউম কিভাবে নির্ণয় করব? সুইফট ভলিউম বা পিস্টন ডিসপ্লেসমেন্ট প্লাস ক্লিয়ারেন্স ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম। এন্ড সুইফট ভলিউম কিভাবে নির্ণয় করব? 5d² বাই 4 * L, অর্থাৎ
সিলিন্ডারের ক্ষেত্রফল ইনটু স্ট্রোকের দৈর্ঘ্য, এই দুটির অনুপাত গুণ করলে আমরা কি পাবো? সোয়েপ্ট ভলিউম পেয়ে যাব। এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি 1 মাইনাস আপ টু দি পাওয়ার গামা মাইনাস 1 মাইনাস 1 বাই আপ টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটি দিয়ে আমরা অটো বা পেট্রোল সাইকেলের দক্ষতা নির্ণয় করতে পারবো। ইন্ডিকেটেড পাওয়ার PLANK ডিভাইডেড বাই 4500 যদি আমরা হর্স পাওয়ারে নির্ণয় করি, আর যদি কিলোওয়াটে নির্ণয় করি তাহলে PLANK ডিভাইডেড বাই 60। অনুরূপভাবে ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি ISP ইনটু 4500 ডিভাইড বাই WF ইনটু CV, যদি ISP না হয়ে IP হয় তাহলে আমাদের 4500 প্রয়োজন নাই। অনুরূপভাবে ব্রেক থার্মাল এফিসিয়েন্সির ক্ষেত্রে BSP ইনটু 4500 ডিভাইডেড বাই WF ইনটু CV, যদি হর্স পাওয়ার না থাকে তাহলে আমাদের BP এবং এখানে 4500 প্রয়োজন নেই। মেকানিক্যাল এফিসিয়েন্সি বা যান্ত্রিক দক্ষতা BP বাই IP, মেকানিক্যাল এফিসিয়েন্সি বা যান্ত্রিক দক্ষতা BP বাই IP, অর্থাৎ ব্রেক পাওয়ার এবং ইন্ডিকেটেড পাওয়ার অনুপাতকে আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি বলে থাকি। সমস্ত এফিসিয়েন্সিকে মানকে 100 দ্বারা গুণ দিয়ে শতকরা হারে প্রকাশ করতে হয়, এবং ফ্রিকশন হর্স পাওয়ার নির্ণয়ের সূত্র ইন্ডিকেটেড হর্স পাওয়ার এবং ব্রেক হর্স পাওয়ারের পার্থক্য থেকে আমরা ফ্রিকশনাল হর্স পাওয়ার নির্ণয় করতে পারবো। ব্রেক পাওয়ার যদি নির্ণয় করতে হয় 2 পাই এনটি বাই 4500 হর্স পাওয়ারের ক্ষেত্রে, 2 পাই এনটি বাই 60 কিলোওয়াটের ক্ষেত্রে, যদি ব্রেক মিন এফেক্টিভ প্রেসার দেওয়া থাকে তাহলে PVLANK বাই 4500 হর্স পাওয়ারের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবং অটো বা পেট্রোল সাইকেল নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে? কিলো ক্যালোরি থেকে কেজি মিটারে কনভার্ট করতে হবে, তখন সেক্ষেত্রে 427 কেজি মিটার 1 কিলো ক্যালোরি সমান। আয়তনিক দক্ষতা এয়ার ইনলেট ইন সাকশন স্ট্রোক ঘন সেন্টিমিটার ডিভাইডেড বাই BS। মেকানিক্যাল দক্ষতা ব্রেক থার্মাল এফিসিয়েন্সি ডিভাইডেড বাই ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি। ইন্ডিকেটেড রিলেটিভ দক্ষতা ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি ডিভাইডেড বাই এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি। ব্রেক রিলেটিভ দক্ষতা ব্রেক থার্মাল এফিসিয়েন্সি বাই এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি। এবং ISFC যদি ইন্ডিকেটেড স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, তাহলে WF বাই IP কেজি IP আওয়ার। অনুরূপভাবে BSFC সমান WF বাই BP কেজি BP আওয়ার। এগুলো হলো আমাদের অটো সাইকেলের ম্যাথ করার সময় আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থী, এই ম্যাথের সূত্রগুলা বা গাণিতিক সূত্রগুলা তোমাদেরকে বলার অর্থ হলো আমরা পরবর্তী ক্লাসে অটো বা পেট্রোল সাইকেলের সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেগুলা নিয়ে আমরা আলোচনা করব, সেগুলা সমাধানের চেষ্টা করব। এই জন্য তোমাদেরকে যেটি করতে হবে সেটি হলো সূত্রসমূহ ভালোভাবে শিখতে হবে, শেখার চেষ্টা করতে হবে, তাহলে আমরা ম্যাথ সলিউশন গুলা সহজে বুঝতে পারবো এবং করতে পারবো। তোমাদের জন্য বরাবরের মতো কিছু বাড়ির কাজ থাকে, সেগুলা তোমরা কর্মদক্ষতা কি কাকে বলে সে বিষয়টি ভালোভাবে শিখবে। অন্তর্দহ ইঞ্জিনে ব্যবহৃত বিভিন্ন কর্মদক্ষতা সমূহের নাম শিখবে। তাপীয় দক্ষতা, যান্ত্রিক দক্ষতা, বায়ু প্রমাণ দক্ষতা, ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, ব্রেক থার্মাল এফিসিয়েন্সি, আপেক্ষিক দক্ষতা বা রিলেটিভ এফিসিয়েন্সি, আয়তনিক দক্ষতা, স্ক্যাভেঞ্জিং দক্ষতা, ওভারঅল বা সর্বমোট দক্ষতা, সার্জ এবং কম্বাসন এফিসিয়েন্সি, অটো বা পেট্রোল সাইকেলের গাণিতিক সূত্রাবলী। এই বিষয়গুলা তোমরা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে, তাহলে তোমরা ভালোভাবে সেটি শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি পুনরায় দেখতে হলে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো, তোমরা জানো www.skills.gov.bd এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। তো আগামী সপ্তাহে শনিবার যথাসময়ে 9টায় তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।